আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাট ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আলোচনা করছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আহ, মূল আইনের দ্বিতীয় অধ্যায় মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব মূল্য সংযোজন কর আরোপ তৃতীয় অধ্যায় ধারা 15 থেকে ধারা 26 পর্যন্ত এই বিষয়ে। তৃতীয় অধ্যায়ে প্রথম যে ধারাটি আছে ধারা 15, এখানে বলা আছে মূসক আরোপ। আমরা ধারা 15-র উপধারা একে বলা আছে এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত ও প্রদেয় হইবে। তাহলে আমরা এখানে অন্যান্য বিধানাবলী সাপেক্ষে এই বিষয়টা বলা আছে। এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে মানে অন্যান্য বিধানাবলী এখানে কন্ডিশনটা দেয়া আছে করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপরে মূসক আরোপিত ও প্রদেয় হবে। আমরা জানি আমদানি এবং সরবরাহ উভয় ক্ষেত্রেই মূসক প্রদান করতে হয়, আরোপ হবে এবং প্রদেয় হবে। 2, করযোগ্য আমদানি বা করযোগ্য সরবরাহের মূল্যের সহিত উপধারা 3-এ উল্লিখিত মূসক হার গুণ করিয়া প্রদেয় মূল্য সংযোজন করের পরিমাণ নিরূপণ ও নির্ধারণ করিতে হইবে। 3-এ বলা আছে করযোগ্য সরবরাহ বা করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক হার হইবে 15%। তবে শর্ত থাকে যে সরকার জনস্বার্থে তৃতীয় তফসিলে সুনির্দিষ্ট যে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে হ্রাসকৃত মূসকের হার কিংবা সুনির্দিষ্ট পরিমাণ কর নির্ধারণ করিতে পারিবে। আরো শর্ত থাকে যে কোনো নিবন্ধিত ব্যক্তি তৃতীয় তফসিলে বর্ণিত হ্রাসকৃত মূসক হার কিংবা সুনির্দিষ্ট করের পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে 15% হারে মূসক প্রদান করিতে পারিবে। আমরা যখন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের তফসিলটা দেখেছিলাম, ওই তফসিলে আপনারা খেয়াল করবেন তৃতীয় তফসিলে আমরা আলোচনা করেছিলাম হ্রাসকৃত হারে যে সকল পণ্য বা সেবার উপরে মূসক আরোপিত আছে এটা। তো এই তৃতীয় তফসিলে যেসব পণ্য এবং সেবার কথা বলা আছে এই দেখুন তৃতীয় তফসিল মূল্য সংযোজন কর আরোপ যোগ্য ধারা 15 দ্রষ্টব্য, খেয়াল করে দেখেন তৃতীয় তফসিলে গিয়ে ধারা 15 দ্রষ্টব্য বলা আছে। আমরা ধারা 15-তে আমরা দেখলাম যে 15-3-এ এসে তৃতীয় তফসিলের কথা উল্লেখ আছে, যেটা আমরা আগেই আলোচনা করেছিলাম যে আদর্শ হার হচ্ছে ভ্যাটের 15% এবং তৃতীয় তফসিলে হচ্ছে হ্রাসকৃত হার যেটা বলা আছে। আবার এটাও শর্তে বলা আছে যে তৃতীয় তফসিলে বর্ণিত হ্রাসকৃত মূসক হার কিংবা সুনির্দিষ্ট করের পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে 15% হারে মূসক প্রদান করিতে পারিবে। তার মানে তৃতীয় তফসিলে থাকা সত্ত্বেও কেউ যদি চায় 15% হারে মূসক প্রদান করতে, তাহলে সে তা করতে পারবে। কোন নিবন্ধিত ব্যক্তির কথা বলা হয়েছে। কোন নিবন্ধিত ব্যক্তি তৃতীয় তফসিলে বর্ণিত হ্রাসকৃত মূসক হার কিংবা সুনির্দিষ্ট করের পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে 15% হারে মূসক প্রদান করিতে পারিবে। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, তৃতীয় তফসিলের শেষে আমরা যদি দেখি একেবারে সব শেষে আমরা আলোচনা করেছিলাম আগেই আমরা তৃতীয় তফসিলে অনুচ্ছেদ 1-এ যা কিছুই উল্লেখ থাকুক না কেন স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্য সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে 5%। আর এখানে তবে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার 2.4%, ডিজেল কেরোসিন
অকটেন পেট্রোল এগুলোর ক্ষেত্রে 2%। এই বিষয়টুকু এখানে আমরা আলোচনা করেছিলাম। এই বিষয়টুকু আলোচনা করেছিলাম। ব্যবসায়ীর সংজ্ঞাটাও দেখেছিলাম। একটা বিষয় আমরা যখন আলোচনা করেছিলাম তখন নতুন তফসিলটি পাবলিশ হয়নি। একটা বিষয় এড হয়েছে ৪১ ফুটনোটে দেখেন। এটা অর্থায়ন ২০২২ এর মাধ্যমে এড হয়েছে। নির্ধারিত শর্ত ও পদ্ধতি পরিপালন সাপেক্ষে কতিপয় পাইকারি ব্যবসার ক্ষেত্রে মূসক হার হইবে ১.৫%। এটা এই বছরের ফাইন্যান্স সেক্টর এডিশন। পাইকারি ব্যবসার ক্ষেত্রে মূসক হার হবে ১.৫%। এখানে কিছু পাইকারি ব্যবসার ক্ষেত্রে মূসক হারটা আরো কমিয়ে আনা হয়েছে। তো এই আলোচনাটুকু আমরা আগেই আলোচনা করা হয়েছে। আমরা মূসকের হার নিয়ে আলোচনা করেছি। এটাই হচ্ছে আইনের মূল রেফারেন্স এই আলোচনায়। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যারা তৃতীয় তফসিলে বর্ণিত পণ্য বা সেবা সরবরাহ করে থাকেন যে সকল নিবন্ধিত ব্যক্তি, তারা চাইলে ওই তৃতীয় তফসিলে বর্ণিত হারে ভ্যাট না দিয়ে ১৫% হারে মূসক প্রদান করিতে পারিবে। এটা খুবই মানে এটা আসলে ভ্যাটের মূল আ আ যে কনসেপ্ট এটার সাথে মিলে না। কেন মিলে না? আমরা জাস্ট এই জায়গাতে একটু খেয়াল করে দেখেন। ভ্যাটটা দেবে ভোক্তা। একজন নিবন্ধিত ব্যক্তি একটা সেবা মনে করেন সরবরাহ করেন, যেটা তৃতীয় তফসিলে বর্ণিত আছে। ওই সেবার ক্ষেত্রে উনি ১৫% হারে ভ্যাট চার্জ করতে পারবেন। আবার হয়তোবা তৃতীয় তফসিলে আছে ৫% হারে ভ্যাট চার্জ করা। তো এখানে দুইজন ভোক্তা যার কাছ থেকে তিনি সেবা গ্রহণ করছেন, ওই সেবা প্রদানকারী চুজ করতে পারছে যে ভোক্তা কত পার্সেন্ট ভ্যাট দেবেন। তো এখানে তো ভোক্তা সরাসরি যদি সেবাটা গ্রহণ করে থাকেন কিংবা কোনো পণ্য ক্রয় করে থাকেন তৃতীয় তফসিলে বর্ণিত, এবং ওই নিবন্ধিত ব্যক্তি যদি ১৫% এর যে মূসকের যে পদ্ধতি আছে, যেটা আদর্শ হারেই যদি উনি ভ্যাট প্রদান করার কথা চিন্তা করেন, তাহলে তার প্রোডাক্টের ভিতরে কিন্তু ১৫% ভ্যাট চলে এসেছে। যদিও সরকার এখানে জনস্বার্থ শব্দটা উল্লেখ করা আছে, খেয়াল করে দেখেন। সরকার জনস্বার্থ। তাহলে এখানে জনস্বার্থে সরকার যে ভ্যাটের রেটটা কমালো, এটা নিবন্ধিত ব্যক্তি চাইলেই সেটা বাড়িয়ে দিতে পারেন। তো এটা একটা মানে সেলফ কন্ট্রাডিক্টরি আমার কাছে মনে হচ্ছে আইনের এই অংশটুকু আসলে আহ অন্যভাবে মিটিগেট করতে হবে, যদিও এটারও প্রয়োজনীয়তা আছে। ১৫% হারে না করলে রিবেট পাওয়া যায় না, উপকরণ কর রেয়াত পাওয়া যায় না, আমরা জানি এই বিষয়টুকু। এই হচ্ছে মূসক আরোপের আইনি ভিত্তি। মূসক কিভাবে আরোপিত হয় এটার আইনি ভিত্তি, যে বিষয়গুলা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। এখানে বলা আছে যে ১৫% হচ্ছে আদর্শ হার, আর তৃতীয় তফসিলের সুনির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে রেটটা বলা আছে, যে রেটটা আমরা জানি। এবং এখানে একটা নতুন তৃতীয় তফসিলে আমরা ব্যবসায়ী পর্যায়ে দেখেছিলাম ৫%, এবং নতুন একটা অ্যাড হয়েছে এবছর ফাইন্যান্স সেক্টর নির্ধারিত শর্ত ও পদ্ধতি পরিপালন সাপেক্ষে কতিপয় পাইকারি ব্যবসার ক্ষেত্রে মূসক হার হবে ১.৫%। এই ধারায় কোনো কোয়েশন আছে কিনা? ধারা ১৫-তে আপনাদের কোনো কোয়েশন আছে কিনা? আমার মনে হয় আপাতত নেই কোয়েশন। এগুলো তো আমাদের আগেরই আলোচনা করা আছে। ঢালি ভাই জয়েন করেছেন, আমরা এই শুরু করলাম জাস্ট ধারা ১৫ থেকে ৩য় অধ্যায়। তো আপনি বেশি মিস করেননি। আমরা
হুম। আমি ওই যে আমার অপারেশন করেছি স্যার গত পরশুদিন। ও ওই আচ্ছা। ওই কারণে একটু লেট হয়ে গেছে উঠতে। নাহলে সময় মতো ঢুকতে পারতাম আরকি। ওই গড়ব্লাডারের যে ইয়েটা। হ্যাঁ, হ্যাঁ। কেমন আছেন এখন আপনি? এখন আছি ভালোই। ব্যথা আছে একটু পেটে কিন্তু এমনি অন্য কোনো কমপ্লেক্স আচ্ছা যাক। নাই। আ পরে আলাপ করব স্যার। ঠিক আছে। জি, আমরা কন্টিনিউ করছি। উম ধারা ১৬ মূল্য সংযোজন কর পরিশোধে দায়ী ব্যক্তি। আমরা এই বিষয়েও আলাপ করেছি। ভ্যাট এফএকিউ যখন আলোচনা করেছি সেটা হচ্ছে নিম্ন বর্ণিত ব্যক্তিকে মূসক প্রদান করিতে হইবে। যথা ক মূল্য সংযোজন কর আরোপযোগ্য আমদানির ক্ষেত্রে আমদানিকারক। খ বাংলাদেশে করযোগ্য সরবরাহ প্রদানের ক্ষেত্রে সরবরাহকারী। গ আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের ক্ষেত্রে সরবরাহ গ্রহীতা। খেয়াল করে দেখেন এখানে ৩ টা বিষয় আছে। যদিও আমরা আ দেখেছি আ এই বিষয়গুলো আগেই। আমদানির ক্ষেত্রে আমদানিকারক দেবেন। বাংলাদেশে করযোগ্য সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী দেবেন। আমদানিকৃত সেবা করযোগ্য সরবরাহের ক্ষেত্রে সরবরাহ গ্রহীতা দেবেন। আমদানিকৃত সেবা আমদানিকারক দেবেন না, সরবরাহ গ্রহীতা যিনি উনি দেবেন এখানে। অন্যান্য ক্ষেত্রে সরবরাহকারী এবং সরবরাহ গ্রহীতা। এই ঘ এর মাধ্যমে পুরো বিষয়টা আইনে ক্লিয়ার হলো যে মূসক পরিশোধে দায়ী ব্যক্তি কে? এটাও আমরা আলোচনা করেছি আগে ভ্যাট এফএকিউতে। ধারা ১৭ বাংলাদেশে প্রদত্ত সরবরাহ। আমরা ধারা ১৬ তে এসে দেখেছি বাংলাদেশে করযোগ্য সরবরাহ প্রদানের ক্ষেত্রে সরবরাহকারী। এখন ধারা ১৭ তে আ উপধারা ১ এ বলা আছে ধারা ১৫ এর উদ্দেশ্য পূরণকল্পে নিম্ন বর্ণিত সরবরাহসমূহ বাংলাদেশে প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে। তাহলে সরবরাহের মূল বিষয়টা কিন্তু ধারা ১৫ তে এসেছে। আমরা যেটা দেখেছি যে এখানে বলা আছে করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত ও প্রদেয় হইবে। তো এটার উপরে ১৫ এর উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সরবরাহসমূহ বাংলাদেশে প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হবে। তার মানে এখানে কিছু, কিছু সরবরাহ বাংলাদেশে প্রদত্ত নাও হতে পারে। তাই এখানে বলা হয়েছে যে এইসব সরবরাহ বাংলাদেশে প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হবে। এখানে কি, কি সরবরাহ আছে? ক আবাসিক ব্যক্তি কর্তৃক সরবরাহ। আবাসিক ব্যক্তি কর্তৃক কোন সরবরাহ বাংলাদেশে প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হবে। খ আবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশের কোন নির্দিষ্ট স্থান হইতে বা উহার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা পূর্বক প্রদত্ত সরবরাহ। অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশের কোন নির্দিষ্ট স্থান হইতে বা উহার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা পূর্বক প্রদত্ত সরবরাহ। তো প্রথমে আমরা যেটা দেখলাম আবাসিক ব্যক্তি কর্তৃক প্রদত্ত সরবরাহ। সরবরাহ বলতে আমরা পণ্য কিংবা সেবা সরবরাহ উভয়টাকেই আমরা বুঝবো। আর অনাবাসিক ব্যক্তি যদি বাংলাদেশের কোন নির্দিষ্ট স্থান হইতে বা উহার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা পূর্বক সরবরাহ করে থাকেন তাহলে সেটা বাংলাদেশে আহ প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হবে যদিও ব্যক্তি অনাবাসিক ব্যক্তি। গ উপধারা খ তে উল্লেখিত সরবরাহ ব্যতীত অনাবাসিক ব্যক্তি কর্তৃক প্রদত্ত সরবরাহ যদি সরবরাহটি স্থাবর সম্পত্তি সরবরাহ হয় এবং উক্ত স্থাবর সম্পত্তি সংক্রান্ত ভূমির অবস্থান বাংলাদেশে হয়, তাহলে বাংলাদেশে যদি অনিবাসী ব্যক্তি কর্তৃক স্থাবর সম্পত্তি সরবরাহ হয় তাহলে এটা বাংলাদেশে প্রদত্ত সরবরাহ হিসাবে গণ্য হবে। আ পণ্যের সরবরাহ হয় এবং উহা
বাংলাদেশে হস্তান্তর, অর্পণ, স্থাপন বা সংযোজন করা হয়। তাহলে এখানেও পণ্যের সরবরাহ হয় এবং উহা বাংলাদেশে হস্তান্তর, অর্পণ, স্থাপন ও সংযোজন করা হয়। এটা অনাবাসিক ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। সরবরাহটি নিম্নবর্ণিত কোনো সরবরাহ হয় এবং মূসক অনিবন্ধিত ব্যক্তিকে প্রদান করা হয়। ক, এই এর অধীনে আবার ক আছে, মানে 17 উপধারা 1 এ গ, এর এর ক, খ, গ আছে আবার। সেবা প্রদানকালে বাংলাদেশে অবস্থান করিয়া সেবা প্রদানকারী কায়িকভাবে বাংলাদেশে সেবা প্রদান করেন। বাংলাদেশে অবস্থিত ভূমি হইতে সংশ্লিষ্ট সেবা সরবরাহ হয়। বাংলাদেশের কোন ঠিকানায় বেতার ও টেলিভিশন হইতে গৃহীত সম্প্রচার সেবা হয়। তাহলে বাংলাদেশের ঠিকানায় বেতার, টেলিভিশন সম্প্রচার সেবাও যদি হয় এবং সেবা প্রদানকারী যদি অনাবাসিক ব্যক্তি হন, সেই সাথে মূসক অনিবন্ধিত হলেও এখানে এই সরবরাহটি বাংলাদেশে গৃহীত হইয়াছে বলে গণ্য হবে। সরবরাহকালে বাংলাদেশে অবস্থিত কোনো ব্যক্তির নিকট ইলেকট্রনিক সেবা সরবরাহ। তাহলে বাংলাদেশে অবস্থিত কোনো ব্যক্তির নিকট ইলেকট্রনিক সেবা সরবরাহ করলেও সেটা বাংলাদেশে প্রদত্ত সরবরাহ বলিয়া গণ্য হইবে। এই হচ্ছে, না উমতে আছে টেলিযোগাযোগ সেবা যাহা কোনো টেলিযোগাযোগ সরবরাহকারী বা বাংলাদেশে অস্থায়ীভাবে অবস্থানকারী কোনো বৈশ্বিক ভ্রমণকারী গ্লোবাল রোমিং ব্যতীত বাংলাদেশে অবস্থানরত কোনো ব্যক্তি কর্তৃক সূত্রপাত ঘটানো হয়। তাহলে টেলিযোগাযোগ সেবা বা টেলিযোগাযোগ সরবরাহকারী যদি অধিবাসী হন এবং বাংলাদেশে অবস্থানরত কোনো ব্যক্তি কর্তৃক যদি এটার সূত্রপাত ঘটানো হয় এই সেবার, তাহলে সেটা সরবরাহ হিসেবে বাংলাদেশে প্রদত্ত সরবরাহ হিসাবে গণ্য হইবে। তবে এখানে কোনো বৈশ্বিক ভ্রমণকারী গ্লোবাল রোমিং ব্যতীত এই শব্দটা আছে, মানে রোমিং এর ক্ষেত্রে এটা বাদ দেয়া হয়েছে। এটা কি রাতুল ভাই কি এই বিষয়ে জানা আছে? রোমিং সার্ভিস যারা নেয় তাদের বাইরে থেকে বাংলাদেশে এসে যারা ওই সার্ভিসটা নেয়, এখানে ভ্যাটের ইয়েটা কি হয় আপনাদের টেলিকমের ক্ষেত্রে? ভাই একটা জিনিস ছিল যে ভিডিএসটা উঠাই দিছি ভাই আমরা। ভিডিএস উঠাই দিয়েছেন বলতে আপনারা তো চার্জ করেন ওই কোম্পানিকে? এক্স্যাক্টলি, মানে মানে অন্য কোনো সার্ভিসের এগেইনস্টে মানে টেলিকমিউনিকেশন ছাড়া যদি অন্য কোনো সার্ভিসে তখন 15% ভ্যাট এড করি। আর যদি টেলিকমিউনিকেশন সার্ভিস না হয়, মানে সার্ভিসের ভিতর পড়ে, তাহলে ভিডিএসটা আমরা কাটি না। আগে যে ভিডিএসটা ছিল, বাট এটা আমরা নতুন করে একটা পারমিশন নিয়ে আসছি ভাই এবছরে। এটা তো এই ধারার অধীনেই হওয়ার কথা। জি ভাই। মানে এখানে কিন্তু আপনাদের সেবাটা সরবরাহ না, যদি বৈশ্বিক ভ্রমণকারী হয়ে থাকে, মানে যারা ফরেনার এখানে গ্লোবাল রুমিং এটাতে এক্সক্লুড করা হয়েছে। তার মানে জি। এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে, আমরা দেখতে পেলাম। এটা কবে থেকে হয়েছে? এটা এবছর 1 জুলাই থেকে বস। এবছরের, কিন্তু আইনে তো এটা আগেই ছিল। বস ওখানে কমিশন রিলেটেড কিছু ছিল তো বস, এটা না ভাই, ওভারঅল বলতেছি বস। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো এটা এই উপধারা 1 যেটা বলা আছে যে ধারা 15 এর উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সরবরাহ সমূহ বাংলাদেশে প্রদত্ত হইয়াছে বলিয়া
গণ্য হবে। তাহলে এখানে এই লিস্টগুলা বলা আছে। 2 উপধারা 1 এর দফা গ এর উপদফা আ এর উদ্দেশ্য পূরণকল্পে কোনো আবাসিক ব্যক্তি কর্তৃক আমদানিকৃত পণ্য অভ্যন্তরীণ ভোগের নিমিত্ত খালাসের পূর্বে সরবরাহ প্রদান করা হইলে উক্ত সরবরাহ বাংলাদেশের বাইরে প্রদান করা হইয়াছে বলিয়া গণ্য হবে। এখানে দেখেন উপধারা 1 দফা গ উপদফা আ পণ্যের সরবরাহ হয় এবং উহা বাংলাদেশে হস্তান্তর, অর্পণ, স্থাপন বা সংযোজন হয় অনিবাসী ব্যক্তির। তো এখানে বলা আছে এই উপদফা আয়ের উদ্দেশ্য পূরণকল্পে কোনো অনাবাসিক ব্যক্তি কর্তৃক আমদানিকৃত পণ্য অভ্যন্তরীণ ভোগের নিমিত্ত খালাসের পূর্বে সরবরাহ প্রদান করা হইলে উক্ত সরবরাহ বাংলাদেশের বাইরে প্রদান করা হইয়াছে বলিয়া গণ্য হবে। মানে অভ্যন্তরীণ ভোগের নিমিত্তে খালাসের পূর্বে সরবরাহ যদি প্রদান করা হয় তাহলে এটা বাইরে বাংলাদেশের বাইরে প্রদান করা হইয়াছে বলিয়া গণ্য হইবে। 3 উপধারা 1 দফা গ উপদফা ই এর উপদফা উম এর উদ্দেশ্য পূরণকল্পে যে ব্যক্তি টেলিযোগাযোগ সেবা প্রদান করেন তিনি সেই ব্যক্তি, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী, যিনি সেবা সরবরাহকারী কর্তৃক নিম্নরূপে যোগ্য হন। সরবরাহের সূচনা নিয়ন্ত্রণকারী রূপে, সেবা মূল্যের প্রদানকারী রূপে, সেবার মূল্য প্রদানকারী রূপে, সরবরাহের জন্য চুক্তিকারী রূপে। যদি একাধিক ব্যক্তি দফা ক এর শর্তাবলী পূরণ করেন তাহা হইলে তিনি উক্ত দফার তালিকায় অধিকবার দৃশ্যমান হন। যদি একাধিক ব্যক্তি দফা ক এর শর্তাবলী পূরণ করেন, এই যে দফা ক এর, তাহা হইলে তিনি উক্ত দফার তালিকায় অধিকবার দৃশ্যমান হন। মানে প্রত্যেক একাধিক রূপে যদি হন একাধিক ব্যক্তি তাহলে দৃশ্যমান হবেন এবং সেবার ধরন বা প্রকার বা তালিকাভুক্ত ব্যক্তিগণের বাস্তব অবস্থান কোনো কারণে সরবরাহকারী কর্তৃক শনাক্ত করা সম্ভব না হইলে সেই ক্ষেত্রে উক্তরূপ সেবা বা উক্তরূপ শ্রেণীর গ্রাহকের নিকট প্রদত্ত টেলিযোগাযোগ সেবার সকল প্রকার সরবরাহকারীর নিকট হইতে চালানপত্র গ্রহণকারী গ্রাহকের যে প্রকৃত বা বাস্তব আবাসিক বা বাণিজ্যিক ঠিকানা রহিয়াছে সেই স্থানে সরবরাহটি প্রদান করা হইয়াছে বলিয়া গণ্য হবে। এখানে একটা লম্বা লাইন বলা আছে, আমরা একটু ভাগ করি এটাকে। সেবার ধরন বা প্রকার বা তালিকাভুক্ত ব্যক্তিগণের বাস্তব অবস্থান কোন কারণে সরবরাহকারী কর্তৃক শনাক্ত করা সম্ভব না হইলে, দেখেন এখানে সেবার ধরন, প্রকার কিংবা তালিকাভুক্ত ব্যক্তিগণের বাস্তব অবস্থান যদি সরবরাহকারী কর্তৃক শনাক্ত সম্ভব না হয় তাহলে কি হবে? সেই ক্ষেত্রে উক্তরূপ সেবা বা উক্তরূপ শ্রেণীর গ্রাহকের নিকট প্রদত্ত টেলিযোগাযোগ সেবা, যে ধরনের গ্রাহকের বাস্তব অবস্থান নির্ধারণ করা যাচ্ছে না, ওই সব গ্রাহকের ক্ষেত্রে সেবার সকল প্রকার সরবরাহকারীর নিকট হইতে চালানপত্র গ্রহণকারী গ্রাহকের যে প্রকৃত বা বাস্তব চালানপত্র যিনি গ্রহণ করেছেন তার যে ঠিকানাটা দেয়া আছে সরবরাহটি ওই ঠিকানায় ওই স্থানে সরবরাহটি প্রদান করা হইয়াছে বলিয়া গণ্য হইবে। এই হচ্ছে বাংলাদেশে প্রদত্ত সরবরাহের কিছু বিষয়। কিছু কিছু বিষয় আমরা ভেটিফিকিউতে পড়েছিলাম, বাট এখানে এক্সটেন্ডেড পুরো বিষয়গুলোই আছে। কোনো কোয়েশ্চেন আছে কিনা 17তে? জাস্ট ডেফিনেশনই বলা হয়েছে এখানে, আর কিছু না।
ধারা 15টাই মূল কর আরোপের ক্ষেত্রে যে হারটা বলা আছে। 16তে এসে আমরা দেখলাম যে কারা দায়ী থাকবেন মূসক পরিশোধের জন্য, আর 17তে আমরা বাংলাদেশে প্রদত্ত হইয়াছে বলিয়া কোন কোন সরবরাহ গণ্য হইবে এটার একটা লিস্ট দেখলাম। ধারা 18 নিবন্ধিত সরবরাহকারী এবং সরবরাহ গ্রহীতা। ধারা 17 এ যা কিছুই থাকুক না কেন কোন নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি কর্তৃক অপর কোন নিবন্ধিত গ্রহীতার নিকট সরবরাহের সেবা বাংলাদেশে প্রদত্ত হইবে যদি ক সরবরাহ গ্রহীতা বাংলাদেশের কোন নির্দিষ্ট স্থান হইতে বা উহার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন এবং খ সরবরাহটি উক্ত অর্থনৈতিক কার্যক্রমের উদ্দেশ্যে বা উক্ত নির্দিষ্ট স্থানে প্রদান করা হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে যদি নিবন্ধিত হয়ে থাকেন আবাসিক অনাবাসিক ব্যক্তি, তাহলে এটা সরবরাহটি বাংলাদেশে প্রদত্ত হইবে। সেক্ষেত্রে আর এত মানে আমরা যে ধারা 17তে লম্বা লিস্টটা আমরা পড়লাম, এত কিছুর প্রয়োজন হচ্ছে না, এই দুইটা কন্ডিশন ফুলফিল করলেই হবে। এটা হচ্ছে 18। ধারা 19 অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্ট। কোন অনাবাসিক ব্যক্তি বাংলাদেশে কোন নির্দিষ্ট স্থান হইতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা না করিলেন তাহাকে একজন মূসক এজেন্ট নিয়োগ করিতে হইবে। অনাবাসিক ব্যক্তির সকল দায় দায়িত্ব ও কার্যাবলী উক্ত মূসক এজেন্ট পালন ও সম্পাদন করিবেন। তবে আরোপিত কর, জরিমানা, দণ্ড এবং সুদসহ যাবতীয় অর্থ পরিশোধের জন্য অনাবাসিক ব্যক্তি দায়বদ্ধ থাকিবেন। এই বিষয়টা অ্যাড করা হয়েছে 2021-এ। না হলে দেখা যেত যে ভ্যাট এজেন্ট কেউ যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে কে দায়ী এটা পেমেন্টের জন্য? দায় দায়িত্ব পালনের জন্য মূসক এজেন্ট দায়ী, আর জরিমানা, দণ্ড, সুদসহ যাবতীয় অর্থ পরিশোধের জন্য অনাবাসিক ব্যক্তি দায়বদ্ধ থাকবেন। মূসক এজেন্ট কর্তৃক সম্পাদিত অর্থনৈতিক কার্যক্রমের নিবন্ধন তাহার প্রধানের নামে হইতে হইবে, মানে প্রিন্সিপাল যিনি অনিবাসী ব্যক্তি তার নামে হতে হবে। বোর্ড মূসক এজেন্ট নিয়োগের শর্ত, পদ্ধতি এবং তাহার দায় দায়িত্ব নির্ধারণ করিতে পারিবে এবং এটা বিধি দ্বারা নির্ধারিত আছে। আমরা আয়কর বিধি যখন দেখবো ওই জায়গাতে আমরা এই বিষয়গুলো আলাপ করতে পারবো, বিস্তারিত পদ্ধতি মূসক এজেন্ট নিয়োগের। ধারা 20 আমদানিকৃত সেবার ক্ষেত্রে গ্রহীতার নিকট রিভার্স চার্জ কর আদায়। আমরা রিভার্স চার্জ আগে পড়েছি। ভ্যাটিফিকিউতে আমরা রিভার্স চার্জ সম্পর্কে পড়েছি। এই আইনে যাহা কিছুই থাকুক না কেন আমদানিকৃত কোন সেবা সরবরাহ কোন সেবা সরবরাহ করযোগ্য সরবরাহ হইবে যদি ক সরবরাহ গ্রহীতা একজন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি হন এবং অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় উক্ত সেবা অর্জন অ্যাকোয়ার করেন এবং খ সরবরাহটি নিবন্ধিত বা নিবন্ধনযুক্ত ব্যক্তি কর্তৃক অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় বাংলাদেশে প্রদত্ত হইত এবং উক্ত সেবা শূন্য হার বিশিষ্ট না হইয়া অন্য কোন হারে করযোগ্য হইত। তার মানে বাংলাদেশে যদি সরবরাহটি নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কর্তৃক অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় বাংলাদেশে প্রদত্ত হইত এবং উক্ত সেবা শূন্য হার বিশিষ্ট না হইয়া অন্য কোন হারে করযোগ্য হইতো, তাহলে কিন্তু এখানে এই জিনিসটা অ্যাড করা হয়েছে। কারণ কিছু কিছু সেবা আমরা জানি যে শূন্য হার বিশিষ্ট আছে, তো সেক্ষেত্রে ওইসব সেবা যদি আমরা আমদানি করে থাকি
তাহলে কি হবে? তো এই আইনে যা কিছুই থাকুক না কেন আমদানিকৃত কোন সেবা সরবরাহ করযোগ্য সরবরাহ হইবে। শূন্য হার বিশিষ্ট হলে এটা তো আমরা করযোগ্য সেবা বলছি না। কখন হবে? যখন সরবরাহ গ্রহীতা একজন নিবন্ধিত বা নিবন্ধনযুক্ত ব্যক্তি হন এবং অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় উক্ত সেবা অর্জন করেন। অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় উক্ত সেবা অর্জন করেন, বিষয়টা খেয়াল রাখবেন। আর কন্ডিশন আরেকটা দেয়া আছে যে সরবরাহটি নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কর্তৃক অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়া বাংলাদেশে প্রদত্ত হইতো, এখানে যদিটা হলে ভালো ছিল, এবং উক্ত সেবা শূন্য হার বিশিষ্ট না হইয়া অন্য কোনো হারে করযোগ্য হইতো। ও যদি আগে বলা আছে, যদি সরবরাহটি নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কর্তৃক অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়া বাংলাদেশে প্রদত্ত হইতো এবং উক্ত সেবা শূন্য হার বিশিষ্ট না হইয়া অন্য কোনো হারে করযোগ্য হইতো। এই হচ্ছে আমরা 2 আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের গ্রহীতা কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর উক্ত ব্যক্তির উৎপাদ এবং উপকরণ উভয়বিধ কর হইবে। তাহলে আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের গ্রহীতা কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর উৎপাদ এবং উপকরণ উভয়বিধ কর হইবে, মানে উৎপাদ কর কিংবা উপকরণ কর দুইটাই হবে আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের গ্রহীতা কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর। আমদানিকৃত সেবা সরবরাহের কারণে যদি কোনো সমন্বয় ঘটনা সংঘটিত হইয়া থাকে বা হয়, তাহা হইলে উক্তরূপ সমন্বয় সংগঠনের কারণে উক্ত সেবা একটি করযোগ্য সরবরাহ হইবে এবং উক্ত সেবার সরবরাহ গ্রহীতা সেবা গ্রহণকারী হিসাবে গণ্য হবেন। আমদানিকৃত সেবা সরবরাহ গ্রহীতাই সেবা গ্রহণকারী হিসাবে গণ্য হন। তো এই বিষয়টাই আছে। আমদানিকৃত সেবার সংজ্ঞা এবং উক্ত সেবার ক্ষেত্রে এই আইন প্রয়োগের উদ্দেশ্য পূরণকল্পে যদি কোনো নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে নির্দিষ্ট কোনো স্থান হইতে বাংলাদেশের বাইরে এক বা একাধিক নির্দিষ্ট স্থান হইতে এবং বাংলাদেশের বাইরে এক বা একাধিক নির্দিষ্ট স্থান হইতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন, তবে উক্ত ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তর এবং বাহিরে পরিচালিত করযোগ্য কার্যক্রমের ক্ষেত্রে দুইজন পৃথক ব্যক্তি হিসাবে গণ্য হইবে। মানে দেশের বাইরে যদি এবং ভিতরে দুই জায়গাতেই যদি একই ব্যক্তি কাজ করে থাকেন তাহলে দুইজন পৃথক ব্যক্তি হিসাবে গণ্য হবে। বাংলাদেশে বাইরে অবস্থিত ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ব্যক্তির নিকট এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সংজ্ঞায়িত সেবার প্রকৃতি বিশিষ্ট সুবিধা সম্বলিত সেবা প্রদান করিয়াছে বলিয়া গণ্য করা হইবে, যাহা বাংলাদেশের বাইরে অবস্থিত ব্যক্তি কর্তৃক পরিচালিত কার্যক্রমের মাধ্যমে বা ফলশ্রুতিতে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ব্যক্তি কর্তৃক প্রাপ্ত হইয়াছে। তো একই ব্যক্তি দুই জায়গায় এক করলে এটা আলাদা আলাদা ভাবে হিসাব হবে, পৃথক ব্যক্তি হিসাবে হিসাব হবে। সেবা সরবরাহ করা হইয়াছে ইহা অনুমান করিয়া সরবরাহের সময় নির্ধারণ করা হইবে। সেবা সরবরাহ করা হইয়াছে উহা অনুমান করিয়া সরবরাহের সময় নির্ধারণ করা হইবে এবং সেবা সরবরাহ বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে অবস্থিত কোনো সহযোগীর নিকট প্রদান করা হইয়াছে অনুমান করিয়া উহার মূল্য নির্ধারণ হইবে। এটা 4 উপধারা পড়ছি আমরা আমদানিকৃত সেবার সংজ্ঞা। 5 এই ধারায় অন্যান্য উপধারা সমূহ ভিন্নরূপ যা কিছুই থাকুক না কেন প্রথম তফসিলে বর্ণিত অব্যাহতিপ্রাপ্ত সেবা সমূহ ব্যতীত নিবন্ধিত বা নিবন্ধনভুক্ত নহেন অথবা নিবন্ধন বা
তালিকাভুক্তিযোগ্য নহেন এমন কোন ব্যক্তি কর্তৃক আমদানিকৃত কোন সেবা করযোগ্য সরবরাহ হইবে এবং উহা হইতে নিম্নরূপে মূল্য সংযোজন কর আরোপ হইবে, যথা সংশ্লিষ্ট সেবা আমদানির ক্ষেত্রে সেবা মূল্যের আংশিক বা পূর্ব মূল্য পরিশোধের সময় প্রদেয় সমুদয় মূল্য সংযোজন কর মূল্য পরিশোধের মাধ্যম হিসাবে ব্যবহৃত ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান কর্তন করিবে এবং কর্তনকারী ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান সেবা আমদানিকারকের পক্ষে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে পরিশোধ করিয়া তাহার দাখিল পত্রে প্রদর্শন করিবে। এখানে দেখেন প্রথম কথা হচ্ছে প্রথম তফসিলে যেগুলা আছে এগুলা ব্যতীত বলা হয়েছে। আমরা জানি যে প্রথম তফসিলে অব্যাহতি প্রাপ্ত পণ্য এবং সেবার কথা বলা আছে, আর এখানে আমরা সেবা নিয়ে আলোচনা করছি। তো এটা বাদে যখন আমরা একটা কোনো সেবা আমদানি করব, সেই আমদানির ক্ষেত্রে আমরা কিন্তু পেমেন্টটা ব্যাংকের মাধ্যমে দেব। এখন ব্যাংক ওই ক্ষেত্রে মূসকটা পরিশোধের সময় কেটে নেবে এবং ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেবে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। মনে করেন আমরা যে কোনো একটা সেবা আমদানি করেছি, এখন ওইটার পেমেন্ট তো আমাদেরকে করতে হবে ব্যাংকিং চ্যানেলে, আইদার আমরা কার্ড দিয়েও করতে পারি অনলাইনে ব্যাংকের মাধ্যমে, আবার আমরা এটা আমাদের যে ব্যাংক থেকে আমরা পাঠাতেও পারি সরাসরি। তো যেটাই হোক না কেন ব্যাংকের দায়িত্ব হচ্ছে এখানে ভ্যাটটা কেটে রাখা এবং ভ্যাটটা ব্যাংকে অবশ্যই ট্রেজারি চালানের মাধ্যমে ডিপোজিট করতে হবে। এই হচ্ছে আমাদের ধারা 20। তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা যদি সেবা আমদানিকারক হয়ে থাকি তাহলে আমাদেরকে আমদানির ক্ষেত্রে ভ্যাট দিতে হবে আমদানিকারক হিসাবে সেবা, এবং ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে ব্যাংকে এটা কেটে রাখবে। কোনো কোয়েশ্চন আছে কিনা এই জায়গায়? একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি ভিডিএস এর ক্ষেত্রে ভ্যাট ডিডাকশনের ক্ষেত্রে আপনাকে ব্যাংকে ভ্যাট ডিডাক্ট করবে। আমরা যখন পেমেন্ট করব তখন আমরা ভ্যাট ডিডাক্ট করব না, ব্যাংকে পুরো পেমেন্টটা করব, ব্যাংক ভ্যাট কেটে রাখবে। তো এটা নিয়ে অনেকগুলা পেমেন্ট নিয়ে দেখা গেছে যে ব্যাংক কিছু কিছু ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন আছে, এগুলা নিয়ে কাজ চলছে, কিংবা এনবিআর এর অবজারভেশন আছে। আগে তো বলছিল ভিডিএস কেটে রাখতাম, এখন তো ভিডিএস কেটে রাখি না, এখন ওরা সার্টিফিকেশন দেয়। এখন আপনি যখন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হবে তখন ব্যাংক কেটে রাখবে। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের আইনে কিন্তু ভ্যাটটা প্রাইসের সাথে ইনক্লুডেড আছে। তো ইনক্লুডেড ধরে এটা যদি 15% হয় তাহলে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করবে টোটাল ফিগারটাকে। তো আমরা বাইরের থেকে মনে করেন আমাদের $100 বিল হলো, সাপোজ যে কোনো একটা ইয়ের ক্ষেত্রে $100 যদি নেট হয় তাহলে কিন্তু আমরা এটা থেকে ভ্যাট কাটতে পারবে না, কারণ আমার তো পাঠাতেই হচ্ছে $100। সেক্ষেত্রে আমরা ব্যাংকে 115 যদি 15% ভ্যাট রেট হয়ে থাকে তাহলে আমাদেরকে $115 দিতে হবে। ক্লিয়ার কিনা রাতুল ভাই? জি বস। আচ্ছা বস, আমার একটা কোয়েরি ছিল যে গতকালকে একটা মিটিং করতেছিলাম আমরা অফিসিয়াল একটা, সেটা হলো যে মনে করেন আমি আমি কোনো একটা পার্টনারকে আমি $100 নেট পেমেন্ট দেবো, ঠিক আছে? তো $100 নেট পেমেন্ট দিলে আমি যদি গ্রস আপ করি নর্মালি তো ভিডিএস এবং ট্যাক্স মিলে হলো 25%, তাই না? হ্যাঁ, মানে বিভিন্ন ক্ষেত্রে ডিফারেন্ট, বাট এমনিতে আপনি যদি সাধারণ ভাবে ধরেন তাহলে 25%। 25%। তো আমি যেহেতু নেট তাকে $100 দিব,
তো সেই ক্ষেত্রে আমি কি করছি এই ওইটাকে আমি মানে 0.75 দিয়ে ভাগ না দিয়ে আমি 0.78 দিয়ে ভাগ দিছি। মানে 0.75 দিয়ে ভাগ দিলে আমার ট্যাক্স ভ্যাট বেশি হয়, নেট পেমেন্ট আমার বেশি চলে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি গ্রস আপ করছি 0.778 দিয়ে করে আমি ভিডিএস আবার 15% কাটছি, আবার টিডিএস ওটা 10% কাটছি। সেই ক্ষেত্রে আমি কিন্তু আইডিয়ালি গভর্নমেন্টকে ট্যাক্স ভ্যাট কম দিলাম। সে যদি ব্যাক ক্যালকুলেশন করে যে নেট লেটস আমি 15,000 টাকা থেকে পেমেন্ট দিব, তো 15,000 টাকা যখন গ্রস আপ করবে তখন কিন্তু মিলবে না। সে তো ডাইরেক্ট স্টেট ধরবে যে টিডিএস 10% আর হলো ভ্যাট 15%। সেই ক্ষেত্রে 652 টাকার মতন কম আসে। সেই ক্ষেত্রে কোনো সমস্যা আছে বস? না, অবশ্যই আছে, হয়তো আপনারা ভুল করেছেন ক্যালকুলেশনে। আমাকে জাস্ট একটা এক্সাম্পল বলেন। মনে করেন আমি কি বস এখানে কি এক্সেল শেয়ার করতে পারবো? 10,000 টাকা। না, ওইটা প্রয়োজন নাই এক্সেল আচ্ছা শেয়ার। বস, তাহলে আপনি একটা এক্সেল নেবেন বস, তাহলে জাস্ট আমি ক্যালকুলেশনটা বুঝে পারতাম। আপনি এক্সেলে ইয়ে করতে পারেন, তাহলে দেখে নেই। আপনি স্ক্রিন শেয়ারের ইয়ে আছে, করতে পারবেন। এখানে তো স্ক্রিন শেয়ার কোনো তো দেখতেছি না বস। বস আপনি একটা এক্সেল না, আমি বলতেছি বস। জি, ঠিক আছে, আমি দেখছি। জি, বলেন। কত টাকা আপনি দিতে চাচ্ছেন? নেট দিতে চাচ্ছেন তো? জি বস, কত টাকা দিতে চাচ্ছেন? যে কোনো একটা। আমি আমি নেট দিতে যাচ্ছি বস হলো 15,000 টাকা। আচ্ছা, ধরলাম আমরা 15,000 টাকা আপনি দিতে আমরা চাচ্ছেন। ক্যালকুলেশন করতেছি কি, মানে আমি ওকে 15,000 টাকার বেশি দিব না, কোনোভাবেই দিব না, কোনো অবস্থায় দিব না। মানে এটাই আমার প্রসেস ফ্লো। মানে এখন 15,000 টাকা। আপনার টিডিএস কত হবে? মানে এটা ট্যাক্স ডিডাকশন কত? আচ্ছা, নর্মালি যদি আমি এটাকে গ্রস আপ করি বস, তাহলে 15% আর 10% গ্রস আপ করি, না, 25%, মানে 75% তো এখানে আছে। আপনি যেটা দেবেন, না এটা 75% না। এটা মানে হচ্ছে বস আমি যদি এখন এটাকে গ্রস আপ করি তাহলে মানে আপনার যদি মানে ট্যাক্স ডিডাকশন যদি 10% রেটে হয়, আর ভ্যাট ডিডাকশন যদি আপনার 15% রেটে হয়, এটা কিন্তু আপনার 15,000 যেটা। স্ক্রিনটা কি আমি শেয়ার করেছি? না বস। আচ্ছা আচ্ছা, সরি, আমি স্ক্রিন শেয়ার করি। দেখা যাচ্ছে? জি বস, এখন এটাকে গ্রস আপ করলে কিন্তু আমার 20,000 টাকা আসে বস। না, আমি জাস্ট একটু বলে ফেলি। এই 15,000 টাকা আপনি নেট পেমেন্ট করবেন, জি জি। এই তো? আচ্ছা, নেট যে 15,000 টাকা পেমেন্ট করবেন, এটার ক্ষেত্রে আপনার এটা কিন্তু আফটার টিডিএস, আফটার টিডিএস। হুম। তার মানে এটা হচ্ছে 90%। এটা 90%। আপনার এটা হচ্ছে 90%, খেয়াল করে দেখেন। এই 15,000 টা কিন্তু 90%। তাহলে আপনার এটাকে যদি 90% আপনি হিসাব করেন, তাহলে আপনি প্রাইসটা হচ্ছে আপনার এটা 16,667 টাকা 70 পয়সা। এটার উপরে আপনি 15% ভ্যাট ধরবেন। এটার উপরে আপনার 15% ভ্যাট আসবে 2,500 টাকা। তাহলে আপনার যে টোটাল ফিগারটা হবে 19,167 টাকা। সরি, আমি মাল্টিপ্লাই করে ফেলেছি। টোটাল ফিগারটা হবে, আমরা এটা যদি অ্যাড করি, 19,166 টাকা 70 পয়সা কিংবা 67 টাকা, যেটাই হোক। But এটাই করছি কিন্তু আমার পয়েন্ট অন্য জায়গায় বস। আমি একটু বলি বস, আমি লাস্ট আপনি এখানে boss এই সেলে 15,000 টাকা লেখেন। আমি লিখলাম 15,000, পাশের সেলে 15,000 টাকা লেখেন। প্রায় হুম। 15,000। এখন এটাকে যদি মানে 15,000 টাকার একটাকে এটাকে গ্রস আপ সমান 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 হ্যাঁ, 15,000 15,000 ইন্টু 0.75। 75।
ভাগ হবে বস। আচ্ছা 15,000 কে 75% হিসাবে আপনি নিয়ে মানে আসছেন। আমি যদি ধরি যে এই 15,000 যদি নেট হয় তাহলে এটার ভিতরে আমার 10% এবং 50% ভিডিএস এবং টিডিএস ঢুকে আছে 25%। তাহলে এই 20,000 টাকা হলো আমার গ্রস পেমেন্ট, তাই না? তাহলে 20,000 টাকার উপর ভ্যাট আসে কত বস? 20,000 টাকার 15% নিচে 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 করি বস, হ্যাঁ নিচে নিচে করি। 15%। 15% ভ্যাট, আর 20,000 টাকার উপর 10% ভ্যাট। 20,000 এর উপরে আপনার বাস 10%। 20,000 তো বাস গ্রস পেমেন্ট। তাহলে 20,000 এর ভিতরে আমার 15%, তাহলে ইনক্লুসিভ মেথড আছে, তাহলে এটাকে মানে ইনক্লুসিভ করে নিতে হবে না বস? মানে হলো 20,000 ভাগ 1.15 আপনার ইন্টু। ভুল। কারণ আপনি 10% আর 15% 25% এ আপনি করতে পারবেন না। কারণ আচ্ছা আচ্ছা, ব্যাকটা দেবেন আপনি আর ট্যাক্সটা দেবে ও আপনার ওই যে সাপ্লায়ার সে। সাপ্লাই টিডিএস কেটে নেবে। হ্যাঁ, তো না এখানে বলতেছি 3,000 টাকা না বস, এখানে হবে হলো যেহেতু গ্রস আপ করা, এখানে হবে যে বস হলো 20,000 ভাগ 20,000 ভাগ দিলাম আমি 1.15 1.15। ইন্টু ব্র্যাকেট ক্লোজ করে ইন্টু 15%। মানে এটার ভিতরে তো আমার 15% ঢুকে আছে না, ব্র্যাকেট সামনে হবে আরেকটা বস। আমরা আবার ইয়ে করি ব্র্যাকেট 20,000 ভাগ 1.15 1.15 ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ ইন্টু 50%, 15%। আবার 15%। এটা হলো আমার ভ্যাট, ভ্যাট হওয়ার কথা আইডিয়ালি। কি জানেন? আবার 20,000 ভাগ 1.15% ইন্টু 10% টিডিএস। 20,000 ভাগ ভাগ 1.15 ইন্টু 10%। ইন্টু 10%। তাহলে দেখেন বস, ওইখানে দেখেন আমি ভ্যাট দিচ্ছি হলো 25 টাকা, এখানে দিচ্ছি ভ্যাট হলো 2,608 টাকা, আর এখানে দিচ্ছি হলো ট্যাক্স দিচ্ছি হলো সামথিং 10% 16,000 সামথিং 1,600 সামথিং, আর ওখানে হবে ট্যাক্স হলো 1,700 টাকা। এই যে ডেল্টাটা অ্যাকচুয়ালি কিন্তু আমি মানে নর্মালি আইডিয়ালি আমি নেট যদি মানে 15,000 টাকা দিই তাহলে গ্রস আপ করলে 100 টাকা যা হয়, তাহলে দেখেন পার্সেন্টেজটা কমে যাচ্ছে পয়েন্ট। আপনি যদি ভাইয়া ইয়া ভাগটা দেন যে 15,600 15,000 ভাগ 19,167, এটা এভাবে দিবেন না বস, আমি বলে দিব। বলেন আপনি। এই যে সমান সমান ওই 250 এর নিচে লেখেন সমান সমান হ্যাঁ, সমান সমান 15,000 15,000 ভাগ 19,166। 19,000। ওই যে ওই সেলটা নেন, কে সেলের অ্যামাউন্ট। ওই সেলটা হ্যাঁ তাহলে দেখেন যে রেশিওটা মিলে না, 15,000 ভাগ 19,166 দেন 0.78 আসবে, দেখছেন? ওয়ারাস আপনি দেখেন এই যে এটাকে যদি গ্রস আপ করেন 20,000 ভাগ 15,000 বা 15,000 ভাগ 20,000, এখানে আছে 75%, মানে হলো যে 10% আর 15% 25%। কিন্তু এখানে কিন্তু আপনি যদি ব্যাক ক্যালকুলেশন করি আমি এই মেথডে, তাহলে কিন্তু 25% আসবে না, 0.78 আসবে। মানে আমার কোশ্চেনটা হলো এই জায়গায় যে মানে লেটস সে একজন অডিটর বা একজন ভ্যাট কনসালটেন্ট বা গভর্নমেন্ট অথরিটি সেগুলো যে আমি নেট পেমেন্ট 15,000 টাকা দিচ্ছি, সে যদি ব্যাক ক্যালকুলেশন করে যে আচ্ছা এখানে ভিডিএস আছে 15%, টিডিএস আছে 10%, তাহলে আমি গ্রস আপ করি, তাহলে গ্রস আপ করলে কিন্তু 20,000 টাকা আসা উচিত। কিন্তু গ্রস আপ করলে কিন্তু এখানে আসবে হলো যে 19,166 টাকা, হুইচ ইজ লোয়ার। তাহলে এই ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা? কারণ আমি কিন্তু আবার মানে এনবিআর আবার বুঝবেন না যে এটা আসলে বেস পেমেন্ট কত, নেট পেমেন্ট কত, আমি তো তাকে গ্রস দিচ্ছি। ওই হিসাব করলে আবার ঠিক আছে যে আমি গ্রস অ্যামাউন্ট কত 19,166 টাকা, এটার উপর টিডিএস ভিডিএস কাছে কিনা সেটা ঠিক আছে কিনা। কিন্তু আমার কোশ্চেনটা অন্য জায়গায়, সেটা হলো যে এই যেখানে যেটা ডেল্টা হচ্ছে 0.75 আর 0.78, এই যে 3 পয়সার একটা যে ডেল্টাটা হচ্ছে, এই ডেল্টাটা কোনো সমস্যা আছে কিনা ভিডিএস পয়েন্ট অফ ভিউ থেকে? আমি বলি আপনাকে। আপনি যেটা করেছেন 20,000 টাকা ধরেছেন একসাথে। না আমি ধরছি উপরেরটাই বস, আমি মানে 15,000 টাকা নেট ক্যালকুলেশন করার জন্য আমি ওই যে 19,166 টাকাই ধরছি। কিন্তু এটা তো মেথডই ঠিক নাই আপনার। কারণ আপনি তো ব্যাট দেবেন আপনি, ট্যাক্স দেবে আপনার সাপ্লায়ার যিনি সে যাকে আপনি পেমেন্ট করছেন তাকে। তো ওই হিসাবে প্রথমে আপনাকে দেখতে হবে যদি আপনার নেট পেমেন্ট যেটাই হয় এটা 90%, আর এখানে ট্যাক্স হচ্ছে 10%, তাহলে টোটাল ইনভয়েসের টোটাল অ্যামাউন্টটাই হচ্ছে আপনার
বুঝতে পারছি, ভ্যাটের আগে টোটাল অ্যামাউন্টটাই হচ্ছে 16,600 হ্যাঁ ৬৬ টাকা ৭০ পয়সা। এটার উপরে ভ্যাট, এটার উপরে ইয়ে। এই ক্যালকুলেশনটা আমরা অনেক জায়গায় আপনার মানে ভুল পাই। ইভেন অনেক সিএফআর মো তাদের ফিজ যখন ইয়ে করেন তখনও এই জায়গাতে দেখা যায় যে ক্যালকুলেশনে ভুল করেছেন। ক্যালকুলেশনটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে মূল বিষয়টা হচ্ছে ভ্যাটটা দেব আমরা আর ট্যাক্সটা কেটে রাখবো। এখন নেট পেমেন্ট যদি 15,000 থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে 90% ধরবো, মানে টিডিএস এর রেটটা বাদ দিয়ে যেটা থাকবে এটাই ধরবো। তাহলে এরপরে ট্যাক্সটা আমরা অ্যাড করব। প্রথমে ট্যাক্স অ্যাড করে যে ফিগারটা আসবে এটাই হচ্ছে প্রাইস, এটাই হচ্ছে প্রাইস। আমরা যেটাকে পণ বলছি মানে ইয়ে হিসাবে আর কি প্রাইস। এই প্রাইস এর সাথে আমরা ভ্যাটটা অ্যাড করে ভ্যাট সহ যে মূল্য বিক্রয় মূল্য যেটা এটা আসছে। আর আপনি যদি একসাথে যদি 10% আর 15% করেন তাহলে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে 10% টা আছে এটা কিন্তু আপনি মানে 15% তো ভ্যাট দিতে হচ্ছে আপনার 15,000 টাকার উপরে না, এই 10% এর উপরেও আপনাকে 15% আবার দিতে হচ্ছে, আপনার 10% এর আবার 15% দিতে হচ্ছে। বুঝতে পারছি বস। এখন এটা হলো যে আমি যে মানে আমরা যে কম্পেয়ার করছিলাম এটা হলো 25% একবারে 15% ডবল ডুয়েল ট্যাক্সেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ 16.5% আপনাকে ইয়ে করতে হচ্ছে, 16.5% আসবে। ওই 10% এর উপরে তো আবার 15% আপনাকে ধরতে হবে। বুঝতে পারছি। এটার উপরেও তো 15% আছে, শুধু কি হ্যাঁ বুঝতে পারছি। 15,000 এর উপরে নাই তো, এটার উপরেও 15% আছে। এটা যদি হয় তাহলে আপনি যদি 15,000 এর উপরে যদি আপনি 16.5 এর হিসাবটা করেন তাহলে আপনার হিসাবটা আসবে। ক্লিয়ার কিনা? হ্যাঁ বস ক্লিয়ার। যে খালেদ হাসান ভাই কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে না আপনার কথা। বললাম যে যদি কোনো নতুন ভ্যাট আইন অনুসারে যদি কোনো স্যার কোনো ভ্যাটের কথা বলা না থাকে তাহলে স্যার আমাকে ধরে নিতে হবে প্রাইসটা ভ্যাট ইনক্লুসিভ। অলওয়েজ ইনক্লুসিভ, কিন্তু যে ক্ষেত্রে আপনাকে আপনার সাপ্লায়ার বলেছে নেট এত টাকা, মানে সাপ্লায়ার যদিও আইন অনুযায়ী ইনভয়েস করতে হবে আপনাকে ভ্যাট সহ, প্রাইসটা কোট করতে হবে ভ্যাট সহ। আর যদি বলা না থাকে তাহলে তো আপনি ধরে নেবেন এটার মধ্যে ভ্যাট ইনক্লুসিভ। তাহলে স্যার যখন স্যার আপনি যে মানে 16,666 টাকা বের করলেন তার মানে ওটা তো ভ্যাট সহ প্রাইস, হ্যাঁ ভ্যাট সহকারে, এবং এটাই ইনভয়েসের অ্যামাউন্ট হওয়া উচিত। রাইট স্যার? এটি তো ইনভয়েসের অ্যামাউন্ট হওয়া হতো, এগুলো কিন্তু আবার ভ্যাটের পার্সেন্টেজ। এটার না সরি 16,666 এটা না, 19,000 হবে আপনার ইনভয়েসের অ্যামাউন্ট, 19,166। কারণ 16,666 টাকা তো হচ্ছে আপনার ইয়ে আমরা মানে ব্যাট ছাড়া যে প্রাইসটা আছে এটা বের করেছি। এটার যেহেতু নেট পেমেন্ট 15,000 এখানে, এটাকে 90% হিসাবে ধরে আমরা 100% করেছি। হ্যাঁ তুমি তো 100% করলেন, তো ওইটাই ভ্যাট সহ প্রাইস হওয়া উচিত না? আগের আইন অনুসারে স্যার আমি আলাদাভাবে আবার 15% বসাবো, এটাই তো আমার প্রাইস, এটার ভিতরে ভ্যাট ইনক্লুডেড। না এখান থেকে ভ্যাটটা বের করতে আমরা ভ্যাট ইনক্লুড ভ্যাট আমরা প্রাইসিং করছি এখানে, প্রাইসটা আমরা এখানে প্রাইসটা বের করছি। 15,000 টাকা নেট পেমেন্ট ধরে আমরা প্রাইসটা বের করছি, প্রাইসটা কত হবে। তো প্রাইসটা হবে আমরা বের করলাম 19,166 টাকা 70 পয়সা। 15,000 টাকা নেট পেমেন্ট ধরে আমরা প্রাইসটা বের করেছি।
এটার মধ্যে এখন আপনি বলতে পারেন যে ভ্যাট, এটার মধ্যে ভ্যাট আছে। ঠিক আছে, আমরা তাহলে আলোচনায় চলে যাই আবার। তো এখানে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে, আমরা যখন সেবা আমদানি করব তখন ব্যাংক কেটে রাখবে ভ্যাটটা, এবং তখন ব্যাংকে আমাদেরকে পেমেন্ট করতে হবে। এই যে রাতুল ভাই যে বিষয়টা বললেন নেট পেমেন্ট, তখন আমাদেরকে তো আমাদের সাপ্লায়ারকে নেট পেমেন্ট করতে হবে। ওই নেট পেমেন্টের সাথে আমরা ভ্যাটটা ট্রেজারি চালানের মাধ্যমে পে করতে হবে, এবং এটা ব্যাংকে কর্তনকারী কর্তৃপক্ষ হিসাবে ব্যাংকে এটা পেমেন্ট করে জমা দিতে হবে আমদানিকারকের পক্ষে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় ভ্যাটটা দেয়া। ভ্যাট আমরা অনেক সময় ভাবি যে আমরা কিনলাম, আমরা ভ্যাট দেবো কেন, কিন্তু সেবা আমদানিকারক হলে আমাদেরকে অবশ্যই ভ্যাট দিতে হবে। ধারা 21 শূন্য হার বিশিষ্ট সরবরাহ। আমরা আগে দেখেছি এ আইনে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত সরবরাহের ক্ষেত্রে মূসক হার শূন্য হইবে, যথা ধারা 22, 23 এবং 24-এ উল্লেখিত কোন সরবরাহ বা শূন্য হার বিশিষ্ট সরবরাহ গ্রহণের অধিকার, যেটাকে রাইট বলা হচ্ছে, বা ভবিষ্যৎ ক্রয় বা বিক্রয়ের অধিকার অপশন সংক্রান্ত সরবরাহ। যদি কোনো সরবরাহ অব্যাহতিপ্রাপ্ত এবং শূন্যহার বিশিষ্ট উভয়ই হয়, তাহা হইলে এই উপধারার আওতায় সরবরাহটি অব্যাহতিপ্রাপ্ত না হইয়া শূন্যহার বিশিষ্ট হইবে। দেখেন, একটা বিষয় হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ আমরা প্রথম তফসিলে পেয়েছি, ওটাকে আমরা বলছি এক্সামটেড, অব্যাহতিপ্রাপ্ত, মানে এখানে আপনার ভ্যাটের কোনো হিসাবই আসবে না। আর এটাকে আমরা বলছি জিরো রেটেড, শূন্য হার বিশিষ্ট সরবরাহ। এটা কোনগুলা? ধারা 22, 23 এবং 24, যেগুলো আমরা এখন পড়বো, এই ধারাগুলাতে যে সরবরাহ গুলা আছে। এখন কোন সরবরাহের প্রকৃতি অনুযায়ী যদি আমরা দেখি, এটা শূন্য হার বিশিষ্ট, কিন্তু ধারা 22, 23, 24-এও পড়ছে। আবার একই সাথে এটা অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের যে তালিকা আছে ওই তালিকায়ও আছে। সেক্ষেত্রে আমরা এটাকে কি হিসাবে ডিক্লেয়ার করব? সেক্ষেত্রে আমরা এটাকে অব্যাহতিপ্রাপ্ত না হইয়া শূন্য হার বিশিষ্ট হইবে ওই সরবরাহটি, মানে শূন্য হার বিশিষ্ট হিসাবেই আমরা এটাকে উল্লেখ করব। এখানে তাহলে ধারা 22, 23, 24 গুরুত্বপূর্ণ। আমরা ধারা 22 দেখি। 22-এ বাংলাদেশের বাইরে অবস্থিত ভূমি স্থাবর সম্পত্তি সরবরাহ শূন্য হার বিশিষ্ট হইবে যদি স্থাবর সম্পত্তি সম্পর্কিত ভূমি বাংলাদেশের বাইরে অবস্থিত হয়। ভূমিটা যদি বাইরে হয় তাহলেই স্থাবর সম্পত্তি সরবরাহটা শূন্য হার বিশিষ্ট হবে। মনে করেন কোনো আহ কোনো তালিকাভুক্ত কোনো নিবন্ধিত ব্যক্তির যদি বাংলাদেশের বাইরে কোনো স্থাবর সম্পত্তি থাকে, বাংলাদেশের বাইরে কোনো ভূমিতে অবস্থিত, তাহলে এটার যে উনি বিক্রয় করলে এটার যে সরবরাহটা হবে, এটা ভ্যাটটা হবে শূন্য হার বিশিষ্ট, এক্সামটেড না, এটা শূন্য হার বিশিষ্ট। এটা একটা। তেইশে বলা আছে রপ্তানির নিমিত্ত পণ্য সরবরাহ। আচ্ছা, আমরা জানি যে এক্সপোর্টের ক্ষেত্রে ট্যাক্স এক্সাম্পশন আছে। রপ্তানির উদ্দেশ্যে কোনো পণ্য সরবরাহ শূন্য হার বিশিষ্ট হইবে রপ্তানির উদ্দেশ্যে। তবে শর্ত থাকে যে পুনঃ আমদানিকৃত বা পুনঃ আমদানির জন্য অভিপ্রেত কোনো পণ্যের ক্ষেত্রে এই উপধারার বিধান প্রযোজ্য হইবে না। আমরা রপ্তানি করলাম, করে আবার আমদানি করব, ওই ধরনের যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।
নিম্নবর্ণিত সরবরাহ শূন্য হার বিশিষ্ট হইবে, যথা ক, যদি পণ্যটির সরবরাহের সময় বাংলাদেশের বাইরে অবস্থিত হয় এবং উক্ত পণ্য সরবরাহকারী কর্তৃক বাংলাদেশের সংযোজন, সংস্থাপন বা আমদানি করা না হয়। আচ্ছা, যদি পণ্যটি সরবরাহের সময় বাংলাদেশের বাইরে অবস্থিত হয় এবং উক্ত পণ্য সরবরাহকারী কর্তৃক বাংলাদেশে সংযোজন, সংস্থাপন বা আমদানি করা না হয়, সেক্ষেত্রে এটা শূন্য হার বিশিষ্ট হবে। যদি পণ্যটি আমদানির পর বাংলাদেশের অভ্যন্তরে ভোগের নিমিত্তে প্রবেশের পূর্বে বাংলাদেশের বাইরে কোনো স্থানে সরবরাহ করা হয়, তা হইলে উক্ত পণ্য সরবরাহকারী বাংলাদেশের বাইরে অবস্থিত ছিল বলিয়া গণ্য হইবে। আমদানি হয়েছে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে ভোগের নিমিত্তে প্রবেশের পূর্বে বাংলাদেশের বাইরে কোনো জায়গায় এটা সরবরাহ হয়ে গেছে। লাইসেন্সধারী শুল্কমুক্ত পণ্য বিক্রেতা কর্তৃক পর্যটক বা বিদেশ হইতে আগত কোনো দর্শনার্থীর নিকট বাংলাদেশের বাইরে ভোগের নিমিত্ত কোনো পণ্যের সরবরাহ। লাইসেন্সধারী হতে হবে শুল্কমুক্ত পণ্য বিক্রেতাকে পর্যটক বা বিদেশ হইতে আগত কোনো দর্শনার্থীর নিকট বাংলাদেশের বাইরে ভোগের নিমিত্তে কোনো পণ্য সরবরাহ। এটা শূন্য হার বিশিষ্ট হইবে। যদি পণ্যটি একটি নির্দিষ্ট, এটা সব জায়গাতেই শূন্য হার বিশিষ্ট। আমরা ডিউটি ফ্রি সবগুলা দেখি যে এখানে লাইসেন্সধারী শুল্কমুক্ত পণ্য বিক্রেতা কর্তৃক পর্যটক বা বিদেশ হইতে আগত কোনো দর্শনার্থীর নিকট বাংলাদেশের বাইরে ভোগের নিমিত্ত কোনো পণ্য সরবরাহ। দেশের ভিতরে ভোগ করবেন না, উনি নিয়ে যাবেন বাংলাদেশের বাইরে ভোগ করবেন পর্যটকদের জন্য। যদি পণ্যটি একটি নির্দিষ্ট মেয়াদে সমগ্র সময়কাল বাংলাদেশের বাইরে অবস্থান করে, তাহা হইলে উক্ত পণ্যের লিজ, হায়ার, লাইসেন্স বা উহার ব্যবহার সম্পর্কিত অন্যান্য সরবরাহ পৃথক সরবরাহ হিসাবে গণ্য হইবে এবং উক্তরূপ প্রতিটি সরবরাহ শূন্য হার বিশিষ্ট হইবে। যদি দেখা যায় যে একটি নির্দিষ্ট মেয়াদে সমগ্র সময়কাল বাংলাদেশের বাইরে অবস্থান করেছে পণ্যটি, তাহলে ওই পণ্যের লিজ, হায়ার, লাইসেন্স, উহার ব্যবহার সম্পর্কিত সবকিছুই শূন্য হার বিশিষ্ট হবে। তবে শর্ত থাকে যে যদি পণ্যটি আন্তর্জাতিক ভূখণ্ডে অবস্থানে অব্যাহতির পূর্বে এবং পরে বাংলাদেশে অবস্থান করে, তাহা হইলে লিজকৃত পণ্যটি বাংলাদেশের অভ্যন্তরে আছে বলিয়া গণ্য হইবে। আগে যদি বাংলাদেশে থাকে তাহা হইলে আবার এটা বাংলাদেশের অভ্যন্তরে আছে বলিয়া গণ্য হইবে। ৩. নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে কোন পণ্য মেরামত, রক্ষণাবেক্ষণ, পরিষ্কারকরণ, সংস্কার সাধন, পরিবর্তন সাধন বা অনুরূপ কাজে ব্যবহার্য কোন পণ্যের সরবরাহ শূন্য হার বিশিষ্ট হইবে, যথা যদি সরবরাহকৃত পণ্য উক্ত পণ্যের সহিত সংযোজন করা হয় বা উহার অংশে পরিণত হয় বা সংযোজিত হইবার ফলে উক্ত অব্যবহারযোগ্য বা নষ্ট হইয়া যায়, উহা অব্যবহারযোগ্য বা নষ্ট হইয়া যায়, তাহলে এটা একটা বিষয়। এক্ষেত্রে শূন্য হার বিশিষ্ট হইবে। যদি উক্ত পণ্য কাস্টমস আইনের অধীনে বাংলাদেশে অস্থায়ীভাবে আমদানি করা হয়, যদি অস্থায়ীভাবে কিছু আমদানি করা হয় তাহলে এটা শূন্য হার বিশিষ্ট হইবে, তবে সেটা কাস্টমস আইনের অধীনে হতে হবে। এখানে শুল্ক আইনের অধীনে বলা ছিল, এটা চেঞ্জ করে কাস্টমস আইন বলা হয়েছে। যদি উক্ত পণ্য বাংলাদেশে সেবা গ্রহণের নিমিত্ত অস্থায়ীভাবে আনয়ন করা হয় এবং সেবা গ্রহণের পর উক্ত পণ্য সেবা গ্রহণ ব্যতীত বাংলাদেশে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না করিয়া উহা বাংলাদেশ হইতে রপ্তানি করা হয়, বাংলাদেশে আনা হইল আবার এটা ফেরত দেয়া হলো। মনে করেন আগে যেটা হতো, বাংলাদেশে যদি কোনো গাড়ি আনা হতো অস্থায়ীভাবে, এটা আবার ফেরত দেয়া হতো, সেক্ষেত্রে এখানে দেয়া যেত না। এখন আরো কিছু কন্ডিশন সেট করেছে এটার সাথে। তো এই সকল ক্ষেত্রে উপধারা ৩ অনুযায়ী সরবরাহটি
শূন্য হার বিশিষ্ট হবে। উপধারা 4 বলা আছে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে মেরামত বা প্রতিস্থাপনের ওয়ারেন্টি যুক্ত পণ্যের সরবরাহ শূন্য হার বিশিষ্ট হইবে। এখানে মেরামত বা প্রতিস্থাপনের ওয়ারেন্টি যুক্ত অনাবাসিক ও অনিবন্ধিত ওয়ারেন্টি প্রদানকারী কর্তৃক পণ প্রদান করা হইবে মর্মে ওয়ারেন্টি প্রদানকারীর সহিত সম্পাদিত চুক্তির অধীন যদি উক্ত পণ্য সরবরাহ করা হয়। মালিকের উপর কোনরূপ মাশুল আরোপ ব্যতি রেখে যদি উক্ত পণ্য মেরামত বা প্রতিস্থাপন করা হয়, তাহলে এইসব ক্ষেত্রে এটা ওয়ারেন্টিযুক্ত পণ্য সরবরাহ শূন্য হার বিশিষ্ট হইবে। ওয়ারেন্টিযুক্ত মেরামত বা প্রতিস্থাপনের ওয়ারেন্টিযুক্ত পণ্যের সরবরাহ শূন্য হার বিশিষ্ট হবে। 5 আন্তর্জাতিক পরিবহনে নিয়োজিত সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজ বা অনুরূপ কোন যানবাহনের মেরামত, রক্ষণাবেক্ষণ, পরিষ্কারকরণ, সংস্কার সাধন, পরিবর্তন সাধন বা অন্যবিধ উহার কায়িক অবস্থার উপর অন্য কোন প্রভাব বিস্তার করণের প্রক্রিয়া সরবরাহকৃত পণ্য শূন্য হার বিশিষ্ট হইবে। প্রক্রিয়ায় সরবরাহকৃত পণ্য শূন্য হার বিশিষ্ট হবে। তাহলে আন্তর্জাতিক পরিবহনে নিয়োজিত যারা আছে সমুদ্রগামী জাহাজ বা অনুরূপ যানবাহন, উড়োজাহাজও হতে পারে বা অনুরূপ যানবাহন, এগুলার ক্ষেত্রে মেরামত, রক্ষণাবেক্ষণ এবং এইসব প্রক্রিয়ায় যেসব পণ্য সরবরাহ করা হবে এগুলা শূন্য হার বিশিষ্ট হবে। আন্তর্জাতিক পরিবহনে নিয়োজিত সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজ সম্পর্কিত পণ্য সম্ভার বা যন্ত্রাংশ ফ্লাইটের সময় বা সামুদ্রিক যাত্রাপথে উক্ত যানবাহনের ব্যবহার, ভোগ বা বিক্রয়ের কাজে ব্যবহৃত হইলে উক্ত পণ্য সম্ভার বা যন্ত্রাংশ শূন্য হার বিশিষ্ট হইবে। এটাও একটা আন্তর্জাতিক পরিবহনের ক্ষেত্রে বলা আছে। এখানে পণ্য সম্ভারের একটা ব্যাখ্যা দেয়া আছে। এই ব্যাখ্যা এই ধারায় পণ্য সম্ভার অর্থ কোন সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজের ক্রু বা যাত্রীগণের ব্যবহার্য বা উহার রক্ষণাবেক্ষণ বা মেরামতের কাজে ব্যবহার্য পণ্য সম্ভার এবং ব্যবহার্য পণ্য, জ্বালানি, খুচরা যন্ত্রাংশ, যন্ত্রপাতি অনুরূপ পণ্য তাৎক্ষণিক ব্যবহৃত হোক বা না হোক উহার অন্তর্ভুক্ত থাকবে। দেখেন, আন্তর্জাতিক পরিবহনে নিয়োজিত সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজ সম্পর্কিত পণ্য সম্ভার বা যন্ত্রাংশ ফ্লাইটের সময় বা সামুদ্রিক যাত্রাপথে উক্ত যানবাহনের ব্যবহার, ভোগ বা বিক্রয়ের কাজে ব্যবহৃত হইলে উক্ত পণ্য সম্ভার বা যন্ত্রাংশ শূন্য হার বিশিষ্ট হইবে। এখানে পণ্য সম্ভারের মধ্যে জাহাজ বা উড়োজাহাজের ক্রু বা যাত্রীগণের ব্যবহার্য বা উহার রক্ষণাবেক্ষণ মেরামতের কাজে ব্যবহার্য পণ্য সম্ভার। ব্যবহার্য অনেক পণ্যই প্রয়োজন হয়। এই পণ্যগুলা কিংবা অন্যান্য যে সকল যন্ত্রপাতি প্রয়োজন হয় সবগুলাই এখানে তাৎক্ষণিক ব্যবহৃত হোক বা না হোক সবগুলোই শূন্য হার বিশিষ্ট হবে। কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার আমরা গত বছরে 6টা ল্যাপটপ ইউকে থেকে পাঠাইছিল আমাদের জন্য। তো এটা কাস্টমস ক্লিয়ারেন্স গিয়ে আমরা একটা বিপত্তিতেই পড়ি। সেখানে 2 লাখ টাকার মতো আপনার চার্জ বা কি কি দিয়ে তারপর এটা ছাড়ানো লাগে ক্লিয়ারিং ফরওয়ার্ডিং দিয়ে। এইটা ক্ষেত্রে আপনি যে আইনটা বললেন এই ভ্যাটের ক্ষেত্রে, আমরা তো এটা ধরেন ওয়ারেন্টি যুক্ত পণ্য, 3 বছরের ওয়ারেন্টি আছে এবং এরপরে এটা নষ্ট হয়ে যাবে বা এটা কার্যকারিতা হারাবে এবং হয়তো বাংলাদেশে আমরা রেখে দেবো বা ইউকেতে আবার পাঠিয়ে দেবো। সেই ক্ষেত্রে কি আসলে ওরা যেটা এখানে যে 3-এর খ-তে বলা হয়েছে, যদি উক্ত পণ্য কাস্টম আইনের অধীন বাংলাদেশে অস্থায়ীভাবে আমদানি করা হয় বা, তাহলে এই ক্ষেত্রে কি কাস্টমস আইনের অন্য কোনো ইয়ে আছে কিনা, যে মানে এটা তো ধরেন ভ্যাটের বিষয়। এগুলা যদি আপনারা অস্থায়ীভাবে আমদানি করতেন
আমদানি ঠিক না, ওই কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছে, বুঝছেন? সেক্ষেত্রে দিয়েছিল। সেক্ষেত্রে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আচ্ছা। এখন এটার যে ওয়ারেন্টিটা আছে, এই ওয়ারেন্টি সেবাটা নেয়ার জন্য যদি আপনি আবার পাঠান হুম। এবং ফেরত আসে, তখন আপনাকে আর ভ্যাট দিতে হবে না। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। যেহেতু ওয়ারেন্টি যুক্ত আছে। আচ্ছা, তার মানে আমরা যদি আবার পাঠাই বা ওটা পাঠানোর পরে সারানোর পরে আবার ফেরত দিলে তাহলে সমস্যা নাই। হুম, হুম। মানে এটা ইউজড হলে মনে হয়, ইউজড ডিক্লেয়ার্ড হলে মনে হয় ইয়ে লাগে না, তাই না? ভ্যাট লাগে না, বা কাস্টমস এর অত ইয়ে বিড়ম্বনা। কাস্টমস এর ইয়েটা আলাদা। আপনারা মানে যেহেতু একটা প্রতিষ্ঠানের নামে এসেছে, হুম। সেজন্য আপনাকে ট্যাক্সটা বেশি দিতে হয়েছে। প্রত্যেক ব্যক্তির আচ্ছা। নামে যদি আলাদা আসতো তাহলে এক্ষেত্রে সমস্যা ছিল না, হয়তো কম আসতো সম্ভবত। আমি কাস্টমস এর সিএনএফ এজেন্ট আরো ভালো বলতে পারবে এই বিষয়ে। হুম। আর একসাথে আচ্ছা। যেহেতু এসেছে এখানে আপনারা আপনাদের হয়তো এন্ড ইউজার হিসাব করে নেই, তো সেক্ষেত্রে আপনারা ইয়েটা ফেরত পাবেন, এটিটা ফেরত পাবেন। আপনাদের এখানে তো অনেকগুলা ইয়ে আছে তো, হুম, হুম, এই বিষয়গুলা মানে আহ, এখানে অ্যাডভান্স ট্যাক্স যেটা, এটি যেটা মানে হুম। অ্যাডভান্স ট্যাক্স, আমরা এটা তো আপনাদের প্রযোজ্য হচ্ছে না, ফেরত যোগ্য এটা। আবার আপনারা অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা অ্যাডজাস্টেবল, এই জিনিসগুলা যদি থেকে থাকে আচ্ছা। তাহলে এগুলো আপনারা ইয়ে পাবেন। প্লেন করতে পারবো, তাই না? Right. তো আমার মনে হয় আপনাদের মানে সব ডিউটি এবং ট্যাক্স সবকিছু মিলিয়ে আপনাদের ইয়ে খরচ বেশি হয়ে গেছে লোকাল হ্যাঁ। থেকে কম। ল্যাপটপের দাম 6 লাখ টাকা, আমার কাস্টমার দিতেছে 2 লাখ টাকা। এটা এই ধরনের সমস্যা দেখা যায়। এই ধরনের সমস্যা দেখা যায় যে মনে করেন কিছু বিজনেস কার্ড ইউকে থেকে ছাপিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল। তো হুম, দেখা গেল 50 পাউন্ড খরচ করে ছাপানো হয়েছে। এটা হুম, বাংলাদেশে ছাড়াতে গেলে মানে প্রায় আরো 50-100 পাউন্ডের মতো খরচ হচ্ছে। হুম, হুম, হুম। ওটা আন্ডার প্রাইস দিয়ে পাঠিয়ে দিলেই হয়ে যায়। হ্যাঁ, কি দিয়ে? আন্ডার প্রাইস করে যদি স্যার পাঠিয়ে দেওয়া যায় তাহলে স্যার তখন আবার এক্সাক্ট প্রাইস দিলেই যে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, না ঠিক আছে। আন্ডার প্রাইস করে মানে এটি একটা ইন্টারেস্টিং বিষয়। মানে আমি আমার একটা এক্সপেরিয়েন্স জাস্ট মানে বিজনেস কার্ড পাঠানো হয়েছিল। এবং এই কাস্টমস এর গ্যারাকলে পড়ে এটা আমরা দেখলাম যে রিসিভ করার থেকে না করাটাই ভালো। জি স্যার, হ্যাঁ। রিসিভ করলে যে পরিমাণ টাকা দিতে হবে তার থেকে না করাই ভালো। যেটা মানে যেহেতু আমাদের ইয়ে ছিল, বিজনেস কার্ড ছিল জাস্ট। আমি পার্সোনালি আমাকে ইউকে অফিস থেকে পাঠিয়েছিল বিজনেস কার্ড ওইখানে ছাপিয়ে। তো তার অনেক দিন পরে কাস্টমস এর ওইখান থেকে ফোন এসেছে আমার কাছে যে ওইগুলা যখন আপনার নিলামে বিক্রি হয়ে যায় তখন যার কাছে পড়েছে সে কার্ডটা দেখে কল দিয়েছে এবং কল দেওয়ার পরে সেটা আবার তার কাছ থেকে একটা ফিজ পেমেন্ট করে আমরা কালেক্ট করেছি। অলমোস্ট মনে হয় প্রায় 1 বছরের কাছাকাছি সময় পরে। এটা স্যার আসলে আপনি একটা জিনিস কাস্টমস এর মানে ইয়ে এটা খুব একটা অবাক এক্সপেরিয়েন্স আর কি, যেটা আমি মানে ডিউটি পেমেন্ট করে রিসিভ করিনি, এটা তারা বিক্রি করে দিয়েছে, যদিও এটার তো কোনো বিনিময় মূল্য নাই। যে পেয়েছে সে ভেবেছে যে আমার জন্য তো এটা ভ্যালুয়েবল, সো আমাকে ফোন করে আমি তার কাছ থেকে আবার এটা কিনে নিলাম আর কি। তো এই হচ্ছে কাস্টমস এর কোনো মানে আইনের মারপ্যাঁচে পড়লে এখানে প্রবলেম হয়। ঢালি ভাই যেটা বললেন, এ কারণে দেখা যায় অনেক প্রোডাক্ট কাস্টম হাউসে পড়ে থাকে, মানুষ রিসিভ রিসিভ করে না এইসব প্রবলেমের কারণে।
আমরা একবার ভাবছিলাম যে ফেরত পাঠাবো, ফেরত পাঠাই বরঞ্চ বাংলাদেশ থেকে কিনে নেবো আমরা। পরে আর হলো না, ওই সময় ওই যে কোভিড এর সময় ছিল আর ঝামেলা করলাম না যে। না, এটা এরকমই হয়। হ্যাঁ, আমার এটাও সম্ভবত ডিএইচএল ছিল। হুম হুম। ডিএইচএল কিংবা, হ্যাঁ ডিএইচএল কিংবা ইউপিএস এটা তো এটা পরে পাওয়া যায়। পরে আবার এটা অনেক কম দামে বিক্রি হয়। যাই হোক, তো এখানে ওয়ারেন্টির জন্য আমরা পাবো এটা রপ্তানি নিমিত্ত পণ্য সরবরাহের ক্ষেত্রে আমরা শূন্য হার বিশিষ্ট হবে। আর আরেকটা ধারা হচ্ছে ধারা 25 শূন্য হার বিশিষ্টের ধারা। এই ধারায় আমাদের বলা আছে ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর এই আইনের অধীনে যা কিছুই থাকুক না কেন, পর্যটন সেবা বাংলাদেশে প্রদত্ত হোক বা না হোক তাহা নির্বিশেষে এবং উহা বাংলাদেশে প্রদত্ত হইলে শূন্য হার বিশিষ্ট হইবে কিনা তাহা বোর্ড নির্ধারণ করিতে পারিবে এবং প্রতি কর মেয়াদে সামগ্রিক ভিত্তিতে শূন্য হার বিশিষ্ট নয় এমন পর্যটন সেবার মূল্য নির্ধারণ করিয়া বোর্ড বিধি প্রণয়ন করিতে পারিবে। ব্যাখ্যা: এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে পর্যটন সেবা অর্থ আবাসন, খাদ্য, ভ্রমণ, বিনোদন এবং সমজাতীয় কোনো বিষয় যা সচরাচর পর্যটন এবং আন্তর্জাতিক দর্শনার্থীদের প্রদান করা হয়। তো এটা বোর্ডের হাতে ক্ষমতাটা রাখা হয়েছে ট্রাভেল ট্যুর অপারেটরস এর ক্ষেত্রে। ধারা 26 অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ বা অব্যাহতিপ্রাপ্ত আমদানি। এই আইনের যা কিছুই থাকুক না কেন নিম্নবর্ণিত সরবরাহ সমূহ মূসক অব্যাহতিপ্রাপ্ত হইবে, যথা ক প্রথম তফসিলে উল্লিখিত কোন সরবরাহ বা আমদানি, বা খ অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ গ্রহণের অধিকার বা ভবিষ্যৎ ক্রয় বা বিক্রয়ের অধিকার সংক্রান্ত সরবরাহ। এটার যদি অধিকার সংক্রান্ত সরবরাহ হয় তাহলেও এটা এখানে আসবে। এখানেও খেয়াল করে দেখেন প্রথম তফসিলটা আমরা পেয়ে গেলাম ধারা 26-এর কোতে এসে। তো আমরা আগে তফসিলগুলো আলোচনা করে ফেলেছি এবং ভ্যাট এফএকিউ এর মাধ্যমে মোটামুটি মূল্য সংযোজন কর আরোপে এখানে যে সকল বিষয় আছে প্রায় সব বিষয়ই আমরা আলোচনা করেছি। এখানে আমরা তৃতীয় তফসিলটা দেখলাম, মূসক আরোপের ক্ষেত্রে 15% রেট হবে এটা দেখলাম। আবার তৃতীয় তফসিলে হ্রাসকৃত হার বলা আছে যেটা এটাও আমরা দেখলাম। সেই সাথে আমরা অব্যাহতি প্রাপ্তের ক্ষেত্রে প্রথম তফসিলটাও আমরা দেখলাম। আমরা জানি যে 3টা তফসিল আছে, আর দ্বিতীয় তফসিলটা আমরা জানি সম্পূরক শুল্কের ক্ষেত্রে, যেটা আমরা আলোচনা করেছি, পরে আবার আলোচনা করব। তো তফসিলগুলাই মূলত আমাদের আগে আলোচ্য বিষয় ছিল, আমরা ডিটেইলে আলোচনা করেছি তফসিল সম্পর্কে। মূসক আরোপের আইনটা এর মধ্যেই সীমাবদ্ধ, এই ধারা 15 থেকে 26-এর মধ্যে, এবং এই বিষয়টা আমরা আগে আলোচনা করেছি। এখন এক্সটেন্ডেড কিছু বিষয় আলোচনা করলাম। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মূলত তফসিল, এবং ধারা 15 জানা থাকলে আপনার জানা আছে বাদ বাকি সবগুলাই হচ্ছে 15% হবে তফসিলে বলা ব্যতীত। এছাড়া আমরা 22, 23, 24 এবং 25-এ আমরা শূন্য হার বিশিষ্ট দেখছি। 22, 23, 24-এ ক্লিয়ারলি মেনশন করা আছে কোনগুলা শূন্য হার বিশিষ্ট হবে, আর 25-এ ক্ষমতাটা রাখা হয়েছে বোর্ডের কাছে, বোর্ড এখানে ডিক্লারেশন দেবে। আর 26-এ আমরা জানি অব্যাহতিপ্রাপ্ত। মূসক এজেন্টের বিষয়টা আমরা জানলাম। আর এখানে আমদানিকৃত সেবার ক্ষেত্রে রিভার্স চার্জের বিষয় আমরা আগেও দেখেছিলাম ভ্যাট এফএকিউতে। তো ওই আগের আলোচনার আমরা এখানে এক্সটেন্ডেড আলোচনাটুকুই করলাম আজকে। এই হচ্ছে মূল্য সংযোজন কর আরোপ। কোনো কোয়েশ্চন আছে কিনা এই জায়গায়? এই চ্যাপ্টারে কোনো কোয়েশ্চন আছে কিনা? স্যার এই যে ট্রাভেল এজেন্ট আর যে ট্যুর অপারেটরের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে না, ট্রাভেল এজেন্ট যেমন আমরা অনেক ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট গুলি কাটি আমাদের প্লেনের,
সেক্ষেত্রে তাদের কি আলাদা কোনো ভ্যাটের সিস্টেমের মধ্যে ফেলানো হয়েছে কিনা, বা এই টুরিস্ট ইয়ের মধ্যে আসবে কিনা? এইখানে প্রথমত হচ্ছে গিয়ে তফসিল অনুযায়ী প্রথম তফসিলে যদি থেকে থাকে তাহলে তো অব্যাহতিপ্রাপ্ত হবে। তৃতীয় তফসিলে যদি থাকে কোনো সেবা, তাহলে সেটা ওই যে হার বলা আছে ওই হারে হবে। আর শূন্য হার বিশিষ্ট হতে পারে যদি এক্ষেত্রে বোর্ড বলে দেবে কোনটা শূন্য হার বিশিষ্ট হবে। বোর্ড বলে দেবে কোনটা শূন্য হার বিশিষ্ট হবে। মনে করেন টিকেটের ক্ষেত্রে কিছু কিছু টিকেট শূন্য হার বিশিষ্ট আছে। এই ক্ষমতাটা বোর্ডের কাছে দেয়া আছে, আলাদাভাবে বোর্ড অর্ডারের মাধ্যমে এটা নির্ধারণ করবে। আমরা তো সব ভ্যাট ট্যাক্স সবই কাটতেছি বা ইয়ে করতেছি, সেক্ষেত্রে আপনার ওই যে ওদের যে এসআরও বা কোনো নির্দেশনা কি আলাদা করে কোথাও পাওয়া যাবে স্যার বোর্ডের? না, ভ্যাট ট্যাক্স তো ডিডাকশন করতেই হবে আপনার। করতেই হবে, হ্যাঁ। হ্যাঁ, আর ভ্যাটের ক্ষেত্রে যদি আপনার কে ভ্যাট ইনভয়েস করে তাহলে তো আপনি নিবন্ধিত তারা হলে আপনাকে তো ভ্যাট কাটতে হবে। এখন আপনারা কি সরাসরি কিনে থাকেন নাকি এখানে আহ ইয়ে থাকে আপনার এজেন্ট আছে আমাদের, হ্যাঁ। এজেন্টের মাধ্যমে? তো এজেন্ট কিভাবে এটা ভ্যাট ইয়ে করে, ভ্যাটের ক্যালকুলেশনটা কিভাবে হয়ে থাকে? ও তো যে 15% ধরে দিয়ে দেয়, মানে আমরা বলছি তাই, ওরা বলে যে নাই কিছু। এখন অনেক এটা ক্ষেত্রে এটা মনে হয় কমিশনের উপর বেসিস করা আছে 9% বা 12%, তাই তো রেল ভাই? হ্যাঁ এরকম কিছু একটা, কিন্তু হ্যাঁ, ওই যে আমি কিছু একটা আমি মানে কোন একটা আমি এসআরও আছে যে কোনো কিছু ক্রাইটেরিয়া মিট করলে 12% বা 15% হবে, ওইটা না হলে 9% হবে। কিন্তু কোথাও কোনো কাগজ খুঁজে আমিও পাইলাম না, ওরাও দিতে পারবে না যে এটার বেসিসটা কি আসলে। এখন আপনারা প্রকিউর করে থাকলে তো তারা প্রকিউরমেন্ট প্রোভাইডারের রেটে ইয়ে করবে। দেবে, হ্যাঁ সেটাই, ওইভাবেই হচ্ছে। আপনি তো থার্ড পার্টির কাছ থেকে নিচ্ছেন, হুম। আপনি ওই হিসাবে ভ্যাটটা দিতে আরো হবে। হচ্ছে, হ্যাঁ সেই হিসাবেই করতেছি আসলে, কিন্তু আর ছাড়। সরাসরি যদি আপনার মানে ভ্যাট চার্জ করে থাকে এয়ারওয়েজ, মনে করেন আমরা যে লোকাল যে ইয়েগুলা নিয়ে থাকি এখানে তো সরাসরি এয়ারওয়েজ মানে ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে মনে করেন আপনি যে সব টিকেটিং করবেন এখানে তো ভ্যাটটা সুনির্দিষ্টভাবে বলা আছে কত হবে। প্রাইসের সাথেই আপনার তো ভ্যাটটা ভাগ করে বলা আছে। আপনি ডিডাকশন করবেন ওইটার উপরে কমিশন যদি থেকে থাকে তার, এই ক্ষেত্রে ওনার আচ্ছা আচ্ছা। যদি দেয়া থাকে তাহলে তো এটা আপনি দিয়েই দিলেন, যেহেতু আপনার ডকুমেন্ট আছে। হুম, হুম। ফার্দার যদি আপনারা কোনো পেমেন্ট দিয়ে থাকেন তাহলে এটাতে আপনারা ইয়ে করবেন, কারণ আপনাকে তো ইনভয়েস দিয়েই দিল ভ্যাট সহ, আপনি তো ভ্যাট সহই পেমেন্ট করলেন। সেটাই, মানে যে প্রাইসটা আসতেছে আমরা ধরেই নিতে পারি যে আইন অনুযায়ী এর মধ্যে ভ্যাট যুক্ত আছে। হ্যাঁ, ভ্যাট ইনক্লুজ। সেটাই। ঠিক আছে। রাতুল ভাই কিছু বলবেন এটাতে? না বস, ঠিক আছে। তো আমরা আমাদের সিলেবাসে আমরা যে আহ, আগে আমরা ভ্যাট রেজিস্ট্রেশন, টার্নওভার ট্যাক্স, এনলিস্টমেন্টের আইনের ইয়েগুলা পড়েছিলাম। আমরা এখন দেখছি যে মূল্য সংযোজন কর আরোপ, যেটাকে আমরা ইউনিট 3-তে আছে ইম্পোজিশন অফ ভ্যাট। এরপরে কালেকশন এন্ড রিকভারি নিয়ে আমরা আলোচনা করব পরের মূসক আদায় পদ্ধতি। চতুর্থ অধ্যায়ে দেখেন মূসক আদায় পদ্ধতি আছে। মূসক আদায়ের পদ্ধতিটা 3টা খণ্ডে ভাগ করা আছে। কতে আছে আমদানির ক্ষেত্রে কিভাবে আদায় হবে, সরবরাহের ক্ষেত্রে কিভাবে আদায় হবে, বিশেষ সরবরাহের ক্ষেত্রে কিভাবে আদায় হবে। এই মূসক আদায় পদ্ধতি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এবং এই ইউনিটে আমাদের
কালেকশন এবং রিকভারির বিষয়টা আমাদের অ্যাড করা আছে। পরিশোধের ক্ষেত্রে কিভাবে পেমেন্ট করবেন এই বিষয়গুলো আছে পঞ্চম অধ্যায়। মূলত আমরা আমাদের আগের ক্লাসগুলোতে আলোচনায় ভ্যাট এফএকিউ এর মাধ্যমে ভ্যাট আইনের প্রয়োজনীয় সব বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি। এখন আমরা সরাসরি আইনের প্রত্যেকটা ধারা নিয়ে আলোচনার মাধ্যমে আমাদের আগের আলোচনা মধ্যে থেকে যে অতিরিক্ত নতুন কিছু আসে কিনা আগের আলোচনার বাইরে, তাই আমরা খুঁজে বের করছি এবং আগের আলোচনাগুলো একটু রিভিশন হচ্ছে এর মাধ্যমে। আর ভ্যাট ডিডাকশন নিয়ে আমাদের পুরো একটা ক্লাস হবে, কয়েকটা ক্লাসই হবে। ইউনিট 6 আছে দেখবেন ভ্যাট ডিডাকশন এট সোর্স এন্ড অ্যাডভান্স ট্যাক্স। তো আমরা ওই আলোচনায় ঢালি ভাই যে কোয়েশনটা করলেন এইসব বিষয়ে আমরা আরেকটু আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করব যে প্র্যাকটিক্যালি আমরা কি কি জায়গায় প্রবলেম ফেস করছি এবং এগুলার সমাধান কিভাবে করা যায়। তো কোনো কোয়েশন আছে কিনা আজকের আলোচনা পর্যন্ত? না বাস। আমরা ভ্যাট আইন পড়ছি, আপনার অনেকের কাছে মনে হয় যে মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইনটা কঠিন, কিন্তু এখন কি আমরা এখন পর্যন্ত যে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় যে আলোচনা করলাম আইনটা কি খুব কঠিন মনে হচ্ছে? যদিও বাংলা ড্রাফটিং, আগের যে নলেজটুকু আপনারা পেয়েছেন ভ্যাট এফএকিউর আলোচনায়, এটার প্রেক্ষিতে এখন কি খুব কঠিন মনে হচ্ছে ঢালি ভাই? না না স্যার, ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। আগের আলোচনার মাধ্যমে আমরা হ্যাঁ, এগুলো এখন পরিষ্কার হচ্ছে আর কি, ওই আগের গুলো সমন্বিত হচ্ছে। আসার এখন এটা একেবারেই সরাসরি আইনের, এর বাইরে তো কিছু নাই আসলে। সেটাই। বাইরে হচ্ছে আপনার কোনো যদি অর্ডার থাকে, এসআরও কিংবা কোনো অর্ডার থাকে, ভ্যাটের অর্ডার গুলা থাকে, সাধারণ আদেশ, যেটা আমরা দেখেছিলাম যে সাধারণ আদেশ 17/2019 এর মাধ্যমে কিছু বিষয় বলা আছে। তো এই আদেশগুলাও আবার এখানে বলা আছে, এটা রেফারেন্সটা এখানে ক্ষমতাটুকু দেয়া আছে কোন জায়গায় আদেশ করতে পারবে। যেমন আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম যে সাধারণ আদেশ 17 করার সুযোগটা ওই নিবন্ধনের ক্ষেত্রে বলা আছে। আবার আজকে আমরা দেখলাম ট্রাভেল এজেন্ট ট্যুর অপারেটরের এখানেও কিন্তু বোর্ডকে একটা ক্ষমতা দেয়া আছে এই জায়গায়, এই যে বোর্ড নির্ধারণ করবে। তো এই ধরনের বোর্ড নির্ধারণ করার যে সব বিষয়াবলী বলা আছে, এই সব ক্ষেত্রে আমরা আহ, কিছু এডিশনাল ডকুমেন্টস থাকতে পারে যেটা বোর্ড নির্ধারণ করে দিয়েছে, এবং এগুলা হয়তোবা আমরা বইয়ে পাবো, আপনারা বইয়ে দেখবেন অনেকগুলা সাধারণ আদেশ আছে। বইটা তো সবাই পেয়েছেন ভ্যাট আইনের? আমি আজকে পাবো স্যার, আজকে আসতেছে আমার অফিস থেকে। ও আচ্ছা, আপনার আমি অফিসে ছিলাম, আচ্ছা, অফিসে কি মানে গিয়ে পেয়েছিলেন? আমি হ্যাঁ ওই আমার হসপিটালে ছিলাম, তো ওই দিন মনে হয় ডেলিভারি দিচ্ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আজকে আমার অফিস থেকে ওরা নিয়ে আসতেছে, দিয়ে দেবো। আচ্ছা, অসুবিধা নেই। এই যে, ঠিক আছে। তো আমরা আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ, এবং আমাদের যে মেইন টার্গেট এই কোর্সের যে লার্নিং অবজেক্টিভ, আমরা ভ্যাট আইন যেটা আছে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012 এবং সেই সাথে ভ্যাট যে বিধিমালা আছে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বিধিমালা, এই আইন এবং বিধিমালা পূর্ণাঙ্গ রূপে আমরা আলোচনা করব, এবং এই আলোচনার মাধ্যমে আমরা ভ্যাট সম্পর্কে একটি আহ, একটি থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল বেস ডেভেলপ করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আগামী ক্লাসে আমরা পরবর্তী আলোচনা কন্টিনিউ করব। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।